দৈনন্দিন জীবনে সুস্থভাবে বাঁচার জন্য এবং মনও ভালো রাখার জন্য খাবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর খাবার ক্ষেত্রে দাঁতের কি ভূমিকা তা নিশ্চয়ই আর বলতে হবে না, তবে শুধুমাত্র খাবার জন্য নয়, সৌন্দর্যের মধ্যেও কিন্তু দাঁতের ভূমিকা কিন্তু অন্যতম। কি এই দাঁত নিয়ে কিন্তু ভোগেননি? কে এই দাঁত নিয়ে ভোগেননি এমন মানুষ কিন্তু খুবই কম রয়েছেন। অনেকেই ছোটবেলায় দাঁতের সমস্যা থাকে না, আবার তার মানে কিন্তু এই নয় যে পরিণত বয়সে কিন্তু সেই সমস্যাটা হবে না। দাঁতের অধিকাংশ সমস্যাই কিন্তু একবার না একবার কারো না কারো দেখাই যায়। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে হাই ডক্টরে রয়েছেন ডক্টর বিশ্বজিৎ পান্ডা। আপনাকে স্বাগত হাই নিউজের আজকে ডাক্তারের ইয়েতে। ডাক্তারবাবু, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো, দাঁত ভালো রাখতে কি করা প্রয়োজন? দাঁত ভালো রাখতে আমাদের যেটা প্রোটোকল সেটা হচ্ছে যে এভরি 6 মান্থস আমাদের একটা চেক আপ ডিউ থাকে ডেন্টাল ক্লিনিকে, যে কোনো ডেন্টাল ক্লিনিকে ডাক্তারবাবুকে দেখানো খুব প্রয়োজন। সেকেন্ড হচ্ছে বছরে একবার স্কেলিং অ্যান্ড পলিশিং বা ক্লিনিং যেটাকে বলা হয়, এটা রেগুলার প্রোটোকল, যেটার মাধ্যমে আমরা আল্ট্রাসনিক ভাইব্রেশনস এবং ওয়াটার জেটের মাধ্যমে আমরা ক্লিন করি। লোকে বলে যে স্কেলিং করলে দাঁত লুজ হয়ে যায়, অনেক মিথস আছে, এগুলো সবটাই মিথ। নর্মাল স্কেলিং অ্যান্ড পলিশিং করলেই বছরে একবার ইটস মোর দ্যান ইনাফ। তা বাদে আমাদের যত্ন নিতে হবে সেটা হচ্ছে যে আমরা বাড়িতে যেভাবে যত্ন নেই, বাড়িতে দুবার ব্রাশ, হাইলি রেকমেন্ডেড যেটা ডেন্টিস্ট রেকমেন্ড করে সেটা হচ্ছে আফটার ডিনার, মানে রাত্রে খাওয়ার পরে, এবং আফটার ব্রেকফাস্ট, নট বিফোর ব্রেকফাস্ট। আমরা জেনারেলি এটা ফ্রেশনেসের জন্য করে থাকি, বাট ইটস রেকমেন্ডেড ইন দ্য বুকস দ্যাট উই ব্রাশ আফটার ব্রেকফাস্ট। অ্যান্ড টাং ক্লিনিংটা খুব ইম্পর্টেন্ট আমাদের, যে কোনো আর ভাবে টাংটাকে ক্লিন রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ওরাল ফ্লসার পাওয়া যায়, ফ্লস করা, যেটা দুটো দাঁতের মাঝখানে যে খাবারগুলো জমে থাকে সেগুলো ক্লিন কিভাবে হয় সেটা হচ্ছে ফ্লসার পাওয়া যায়, অথবা ইন্টারডেন্টাল ব্রাশের মাধ্যমে যাদের দুটো দাঁতের মাঝখানে খাবার ঢুকে যায়, বা ক্রাউন্স বা প্রসেসেসের মাঝখানে যদি কোনো খাবার ঢুকে যায় সেখানে আমরা ক্লিন করতে পারি। এখন একটা নতুন জিনিস যেটা অনলাইনেও অ্যাভেলেবেল, মার্কেটেও অ্যাভেলেবেল, ওয়াটার ফ্লসার বলি আমরা। ওয়াটার ফ্লসার হচ্ছে ওয়াটার জেট, যেটার মধ্যে আমরা মাউথওয়াশ বা যে কোনো কেমিক্যাল ভরেও আমরা ক্লিন করতে পারি। দ্যাট ওয়াটার জেট দিয়ে বেসিক্যালি আয়নার সামনে দাঁড়ালে ওটা ক্লিন করে দেয়। সো দিজ আর হোম রেমেডিজ, যেখানে আমরা ক্লিন করতে পারবি। নর্মাল ব্রাশিং দুবার, আমাদের টাং ক্লিনিং, মাউথ ওয়াশেস ইউজ করতে পারি সপ্তাহে দুবার, ওয়াটার ফ্লসার, এবং ডেন্টিস্টের কাছে একটা 6 মাসের ভিজিট। ডাক্তারবাবু, আপনি যখন ব্রাশের কথা বললেন যে দুবার দিনে ব্রাশ করাটা উচিত, এই ব্রাশের টেকনিকটা কিন্তু এক ধরনের আছে। আমরা নর্মালি যেরকম ব্রাশ করি সোজাভাবে, আমি যতদূর জানি যে ওরকম ভাবে ব্রাশ করাটা উচিত নয়, ওপর নিচে এরকম, যদি আপনি একটুখানি বলে দেন। ব্রাশিং এ বেসিক্যালি আমরা যেহেতু স্ট্রেট করি, স্ট্রেট করাটা উচিত না, আমরা সার্কুলার মোশনে অলওয়েজ করা উচিত, এবং ওপর থেকে নিচে, নিচে থেকে উপর, এবং ইনসাইড সারফেসগুলোতেও ক্লিন করা দরকার। যদি কোনো সময় যে পেছনের দাঁতগুলোতে ক্লিন হচ্ছে না, তাহলে আমরা বেবি টুথব্রাশ ইউজ করেও ওগুলোকে, ওই জায়গাগুলোকে ক্লিন করতে পারি বেসিক্যালি। বাট ব্রাশিংটা টেকনিকটা খুব ইম্পর্টেন্ট, ডাক্তারবাবুর কাছে শিখে নেওয়া। যে কোনো ডেন্টিস্টের কাছে গেলে উনি রেকমেন্ড করে দেবে। বাট সার্কুলার মোশনে আমরা বাস মেথড বলি, ভাইব্রেশন উইথ মাইল্ড ভাইব্রেশন অ্যান্ড সার্কুলার মোশনে ক্লিন করার দরকার। এইভাবেই আমাদের ব্রাশিং করতে হয় বেসিক্যালি। দাঁতের এই এত সমস্যা, দাঁতের যাতে সমস্যাই না হয় সেই জন্য কি ব্যবস্থা, মানে ছোট থেকে কি খাবার খেলে বা কেমন ভাবে যত্ন করলে? দেখুন, আজকের ডেটে আমরা তো চিবিয়ে খাবার, বাচ্চারা যেরকম চিবিয়ে খাবার খায় না, জাঙ্ক ফুডস বা মিল্ক, ছোট বাচ্চাদের, ন্যানো বাচ্চাদের যেরকম মিল্ক খেয়ে শুয়ে গেল, কুলকুচি করাচ্ছে না পেরেন্টসরা, তো সেক্ষেত্রেই দ্যাট দে আর মোর প্রোন টু ক্যাভিটিস। চকলেট খেতে মানা করবো না কোনো বাচ্চাকে, বাট চকলেট বা কোনো স্টিকি থিংস খেলে অলওয়েজ ইট ইজ অ্যাডভাইস টু ব্রাশ আফটার দ্যাট। আমাদের বাকি কার্বোহাইড্রেট রিচ বা ফাইব্রাস ফুড, যেটা পেয়ারা কেটে অ্যাটলিস্ট না খেয়ে চিবিয়ে যদি খায়, পেয়ারা, আপেল, এই ধরনের জিনিস যদি খাওয়া হয়, ডেফিনেটলি দোজ উইল হেল্প ইন ক্লিনিং অফ সেলফ ক্লিনজিং অফ দ্য প্লাকস। আমরা অনেক সময় বলে থাকি দাঁতে পোকা হয়েছে, কিন্তু সেটা আসলে পোকা নয়, ক্যাভিটি। তো এটার সমস্যার সমাধানটা কি রয়েছে?
দেখুন, দাঁতে পোকা আর্লি স্টেজে দেখা যায়, যেখানে বাচ্চাদের যদি সেটা নিউনেটাল কেরিস বলি আমরা, যদি খুব ছোট বাচ্চাদের হয় তো সেগুলোর ট্রিটমেন্ট হয় সবগুলোতে আমরা এক্সরের মাধ্যমে। আজকাল এখন ট্রিটমেন্ট অনেক মডার্ন হয়ে গেছে, আগেকার মতন ডেন্টিস্ট্রি এতটা ভয়াবহ না যে দাঁতে ডাক্তারবাবুর কাছে গেলেই দাঁতটা তুলে দেবে, একটা যন্ত্রণা, একটা পেনফুল এক্সপিরিয়েন্স। বাট এখন দ্য থিংস হ্যাভ চেঞ্জড and it has result in a wow experience treatment, যেখানে when you come to the reception, a calm environment, আপনার কাউন্সিলিং, when you go to the dental chair, গিয়ে আপনি ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারেন। এবার ক্যাভিটি যখন হয় একটা বাচ্চা, সেটা ফার্স্ট হচ্ছে এক্সরেজ লাগে বা ডায়াগনস্টিক্স টুলস লাগে অ্যাপার্ট ফ্রম ডাক্তারবাবু দেখার থেকে। তো তাতে আমরা কি দেখি যে ক্যাভিটিটা, দাঁতের 3টে লেয়ার, এনামেল, ডেন্টিল আর পাল্প, যদি ক্যাভিটিটা যদি নার্ভ অবধি পৌঁছে যায় তখন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে পালপেক্টমি বা পালপোটমি করতে হয়, অথবা বড়দের ক্ষেত্রে সেই ট্রিটমেন্টটার নাম হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবং যদি না, ক্যাভিটি যদি ছোট থাকে বা যদি নার্ভ না টাচ করে থাকে, তখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে নর্মাল ফিলিং। আজকের ডেটে ফিলিংও অনেক উন্নত, আমরা ওই আগের ডেটের মতন সিলভার ফিলিং বা কোনো কালো রঙের ফিলিং করি না, এখন টুথ কালার ফিলিং অ্যাভেলেবেল, উইচ ইজ অ্যাস্থেটিক ফিলিংস। অ্যান্ড রুট ক্যানাল যদি নার্ভ ছুঁয়ে গিয়ে থাকে তাহলে আমাদের রুট ক্যানাল করতে হয়। রুট ক্যানাল করে একটা ক্যাপ করে নেওয়া রেকমেন্ডেড, যেহেতু রুট ক্যানাল করলে দাঁতটা ভঙ্গুর বা ব্রিটেল হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রেও আমরা সেরামিক ক্রাউন্স, জিরকোনিয়া ক্রাউন্স, আজকের ডেটে অ্যাস্থেটিক ক্রাউন্স সবই হচ্ছে। বাট মেনটেনেন্সটা সেভাবে রাখলে এই ক্যাভিটি আর রুট ক্যানাল অ্যাগ্রেসিভ, দ্য মোর ইউ ডিলে দ্য মোর ইট ইজ বিকামিং, prognosis is becoming poor and treatment cost also goes high, and treatment prognosis also go high, মানে go less, সরি, মানে ট্রিটমেন্ট প্রগনোসিস গুলো লো হতে থাকবে। তো যত তাড়াতাড়ি আপনি ডাক্তারের কাছে যাবেন তত বেটার। ডাক্তারবাবু, আপনি একটু আগে দাঁত তোলার একটা কথা বললেন, যে দাঁত তোলার কথা শুনলে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই ভয় পায়, খুব স্বাভাবিক মনে হয় যে এটা কতটা পেইনফুল হবে, এই বিষয়ে আপনি কি বলবেন, কতটা পেইনফুল দাঁত তোলাটা? না, এখন আমরা যে কোনো, আমি যেটা বললাম আগেকার যে সিচুয়েশন ছিল, যেটা গেলেই দাঁত তুলে দেবে ডাক্তারবাবু, এখন তো আমরা সাধারণত খুব কম তুলি। বাট যেখানে দেওয়ালে পিঠ ঠেকে যায়, যেখানে এক্সরে দিয়ে হচ্ছে না, এখন আমাদের ডায়াগনস্টিক্স টুল বলতে সিবিসিটি, উই হ্যাভ আ ইনহাউস সিবিসিটি। সিবিসিটি মানে কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি, যেটা 3D স্ক্যান, যেটা সিটি স্ক্যান বলা হয়, দাঁতের সিটি স্ক্যান। এটা আমাদের ক্লিনিকে ইনহাউস আছে, আমরা ইনহাউস করে দেখে নিই আগে। এটা বেসিক্যালি আমাদের আক্কেল দাঁত তোলার ক্ষেত্রে, অথবা কোনো দাঁত যেটা খুবই গ্রসলি দিকের, যেখানে আর কিছু করা যাবে না, রুট ক্যানালস করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা দাঁত তোলার ক্ষেত্রে ফুল স্টেরিলাইজেশন মেনটেন করে একটা টপিক্যাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। টপিক্যাল অ্যানাস্থেসিয়া মানে একটা স্প্রে দেওয়া হয়, যেটাতে আপনি ইঞ্জেকশনের নীলটুকুও প্রিকটুকু পাবেন না। এবং আমরা ইনসুলিন সিরিঞ্জ অথবা হাই গেজ স্মল নিডলস ইউজ করি, যেখানে আর্টিকেন বলে একটা অন্য সাবস্টেন্স আছে, যেটা লিগনোকেন আমরা ইউজ করি না, যেটা লেস পেনফুল এবং কার্টেজ সিস্টেমে। বেসিক্যালি জানেন তো কী প্রবলেম, ডাক্তারবাবুদের সময় নেই ইঞ্জেকশন দেওয়ার। আইডিয়ালি ইন্টারন্যাশনালে আমাদের যা প্রোটোকল, একটা সিরিঞ্জ আনলোড করতে 1 মিনিট সময় দেওয়া উচিত। মানে খুব বেসিক্যালি নিডিলের প্রিকটা যদি না লাগলো, তারপরে যে পেনটা হয় সেটা হচ্ছে যে সলিউশনটা ডাক্তারবাবু ইনজেক্ট করেন, সেটা যদি খুব ফাস্ট ইনজেক্ট করা হয়, দ্যাট গোজ অ্যান্ড ক্রিয়েটস ট্রাবল। বাট যদি স্লো ইঞ্জেকশন দেওয়া হয়, একটা পাতলা নিডল ইউজ করা হয়, ডেফিনেটলি উই ক্যান অ্যাচিভ পেনলেস অ্যানাস্থেসিয়া অ্যান্ড এক্সট্রাকশনস বোথ। এই ইনজেকশনের ফলে কি কোনো খারাপ ক্ষতিকর কিছু হতে পারে দাঁতের জন্য? না না, ইনজেকশন তো অ্যানাস্থেসিয়ার জন্য, অ্যানাস্থেসিয়া তো ডেফিনেটলি লাগে। বলেন পুশের বিষয়টা যেটা বললেন, না পুষের কিছু না, এইটা এই জন্যই পেন হয় আর পেন হয় না, যে ডিফারেন্সটা মানে আস্তে করলে ডেফিনেটলি এবং পাতলা নিডল দিলেই পেনলেস হওয়ার প্রবণতাটা বেশি। দাঁত তোলাটা কি কম্পালসারি? দাঁত তোলাটা কম্পালসারি নয়। আজকের ডেটে আমরা যথাসম্ভব বাঁচাবার চেষ্টা করি। আমরা প্রথমে ক্যাভিটি, যেটা আমরা বারবার বললাম, প্রথমে ফিলিং করে চেষ্টা করি, তারপরে সেটা যদি না হয় রুট ক্যানাল করে চেষ্টা করা হয়, সেটাও যদি না হয় রুট ক্যানাল না করে পোস্ট অ্যান্ড কোড করে চেষ্টা হয়, তাও যদি না হয়, যদি ইনকেস তুলতেও হয়, এখন আমরা সিঙ্গেল ডে সেম ডে ইমপ্লান্টস করে দিচ্ছি। যেদিনকারই তোলা হচ্ছে দাঁত সেদিনকারই ইমপ্লান্ট করে দেওয়া হচ্ছে। এবং যদি বাই চান্স দাঁত তুলতে হয়, দেখুন দাঁত তোলার যা বিষয়টা, পেশেন্ট যদি ডিলে করে, একটা দাঁত পোকা লেগে রুট ক্যানাল হয়ে তোলা থেকে মিনিমাম 2-2.5 বছর সময় লাগবে। এই ক্যাভিটির যে প্রোগ্রেশন, দিস ইজ আ ভেরি স্লো প্রসেস। রাতারাতি আজকে তোলা কালকে রুট ক্যানাল, এটা হতে পারে না। এটা ইটস আ স্লো প্রোগ্রেশন। যদি 2-2.5-3 বছর ধরে যদি পেশেন্ট না আসে ডাক্তারবাবুর কাছে, তখনই এই সিচুয়েশন হয়। আদারওয়াইজ যদি তুলতেই হয়, তাহলে আমরা এখন আজকের ডেটে সিঙ্গেল সেটিং, মানে সেই সেটিংয়েই দাঁত তোলার সঙ্গে সঙ্গে আমরা ইমপ্লান্টস করে দিচ্ছি, যেখানে রিপ্লেসমেন্ট চলে আসছে।
আমরা অনেক সময় দেখি যে দাঁতের মাড়ি ফুলে যায়, সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, দাঁতের মাড়ি, দাঁতের দুটো অংশ, একটা হচ্ছে দাঁত আর একটা হচ্ছে মাড়ি। মাড়িতে যেটা হয় সাধারণত সেটা ইনফ্ল্যামেশন, ব্লিডিং, ব্যাড ব্রেথ, এই কয়েকটা জিনিস হচ্ছে যে কমপ্লেন্টস থাকে পেশেন্টের। ডেফিনেটলি এই ধরনের জিনিসের রেকটিফিকেশন হচ্ছে আমরা স্কেলিং করি, স্কেলিং অ্যান্ড পলিশিং করি ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টে। মানে একটা দাঁতের বেসিক্যালি যে আমরা বাংলায় বলি যেটা পাথর জমে যাওয়া, সেই জিনিসটা যদি হয়, ক্যালকুলাস যদি ডিপোজিট হয়, আপনার নিজেরই খাওয়ার দেখবেন ডিপোজিট হয়ে শক্ত হয়ে গেছে, সেইটাকে ক্লিন করার মেথড হচ্ছে স্কেলিং অ্যান্ড পলিশিং। স্কেলিং অ্যান্ড পলিশিং মানে হচ্ছে আলট্রাসনিক ভাইব্রেশন, বেসিক্যালি মাইল্ড ভাইব্রেশনে আমরা ওয়াটার জেট দিয়ে ওটাকে ক্লিন করা হয়। সেকেন্ড মেথড হচ্ছে যদি দাঁতগুলো নড়ে যায়, অ্যান্ড গাম প্রবলেমের জন্যই হচ্ছে দাঁতগুলো নড়ে যায়। তো দাঁত যদি নড়ে গিয়ে থাকে, তখন যদি মাইল্ড মোবিলিটি থাকে, তখন আমরা স্প্লিন্টিং করি। স্প্লিন্টিং মানে দাঁতের পেছন দিক দিয়ে একটা ফাইবার দিয়ে দাঁতগুলোকে বেঁধে দেওয়া যায়। বেসিক্যালি চলতি কথায় যেটাকে বলে ডাক্তারবাবু দাঁত বসিয়ে দিয়েছেন আবার, বাট বসানোটা টার্মটা ঠিক নয়, বাট টেকনিক্যালি হোয়াট উই ডু ইজ স্প্লিন্টিং। সেটা হচ্ছে আমরা দাঁতের ভেতরে একটা ফাইবার দিয়ে বেঁধে দিই, যেটা ভিজিবল নয়, সেটাতে একটা স্টেবিলিটি কিছুদিনের জন্য পাওয়া যায়। এর অ্যাগ্রেসিভ স্টেজে আমরা ফ্ল্যাপ সার্জারিজ করি, বেসিক্যালি দাঁতের মাড়িগুলো খুলে পরিষ্কার করে অ্যাডিশনাল বোন গ্রাফট দিয়ে প্রসিজার করা হয় গামসের ট্রিটমেন্টের জন্য। দাঁতের মাড়ি নিয়ে যখন কথা হচ্ছে, অনেক সময় কিন্তু দেখা যায় যে দাঁতের মাড়ির থেকে রক্ত বেরোচ্ছে বা দাঁত থেকে রক্ত পড়ছে, আমরা কোনো ফল খাচ্ছি বা কোনো খাবার খাচ্ছি, সেই ফলেও সেই রক্তের দাগ দেখা যায়, এটা কেন হয়? বেসিক্যালি এনি ইনফ্লেমেটরি টিস্যু, যে কোনো গাম প্রবলেম, বা আপনাদের নখেও দেখবেন নখের কোণে যদি ময়লা থাকে, সেটা যদি চেপা হয় তাহলে কিন্তু ব্লিডিং হবে। সেম ওয়েতে আমার নখ যদি ক্লিন থাকে, আমি যতই ইচ্ছা প্রেস করি, ইট উইল নট ব্লিড। তো সেম ওয়ে যদি মাড়িতে যদি ইনফ্ল্যামেশন থাকে বা ক্যালকুলাস থাকে বা কিছু খাবার জমে থাকে, ইনফ্ল্যামেশন থাকলেই ব্লিডিং হবে, আদারওয়াইজ ব্লিডিং হবে না। তো তার ওই যে ক্লিনিং যে প্রসিজারটা বললাম, স্কেলিং অ্যান্ড পলিশিং করালে ডেফিনেটলি ওই ব্লিডিং অ্যান্ড আদার থিংস বা ব্যাড ব্রেথ, যে কোনো গাম রিলেটেড যা প্রবলেম, সেগুলো হবে না। রুট ইনফেকশন? রুট ইনফেকশন, দেখুন রুট ইনফেকশন দুভাবে হতে পারে। একটা এই গাম রিলেটেড ইস্যু থেকে রুট ইনফেকশন হতে পারে, এবং আরেকটা হতে পারে হচ্ছে যে ক্যাভিটি থ্রু দিয়ে রুটে ইনফেকশন। তো রুটে ইনফেকশন হয়ে গেলে আমাদের ডেফিনেটলি ওই সেম প্রসিজার রুট কানাল করতে হয়। রুট কানাল আজকের ডেটে সিঙ্গেল সিটিং রুট কানাল করা যাচ্ছে এবং পেনলেসভাবে রুট কানাল করা হচ্ছে। রুট কানাল করে আমাদের একটা উপরে ফিলিং করে উপরে একটা ক্যাপ করে দেওয়া রেকমেন্ডেড। ক্যাপগুলো এখন কেন কি, বেসিক্যালি রুট কানাল বা রুটের ট্রিটমেন্ট করলে দাঁতটা ব্রিটেল হয়ে যায়, এই জন্য তার উপরে একটা ক্যাপ করলে ওটা একটা 15 ইয়ার্সের ওয়ারেন্টিও আজকাল প্রোভাইড করা হচ্ছে ক্যাপের জন্য, অ্যান্ড সেভাবে একটা দাঁতকে স্টেবল করা যায়। দাঁতের সমস্যা নিয়ে যখন কথা হচ্ছে, একটা খুব কমন সমস্যা রয়েছে, অনেকে কিন্তু গরম চা বা গরম জাতীয় কোনো পানীয় যদি খাওয়া হয়, বা আমরা যখন অনেক সময় আইসক্রিমও খাই, আইসক্রিম খেলে হঠাৎ করে দাঁতে একটা শিরশিরানি ভাব হয়, এবং সেই একই সমস্যা কিন্তু গরম খাবার খেলেও হয়, সেন্সিটিভ কোল্ড এবং হটের ক্ষেত্রে। এটার যদি একটুখানি বুঝিয়ে দেন কিভাবে হয় বা কেন হয়? হ্যাঁ, সে তো আপনারা অলওয়েজ বিজ্ঞাপন দেখতেই থাকবেন, আমি কোম্পানির নাম নেব না, দাঁতোं में सनसनाहट যেটাকে আপনারা হিন্দিতে বলা হয়। তো এই সেন্সিটিভিটিতে ইস্যু ইজ অ্যাড্রেসড, বেসিক্যালি দাঁতের উপরে যে এনামেল যেটা হয়ে যায়, সেটা যখন চলে যায়, সেই কারণেই আমাদের সেন্সিটিভিটি হয়। সেটার মেন কারণ হচ্ছে অ্যাগ্রেসিভ ব্রাশিং। আমরা কি করি, দাঁত পরিষ্কার হচ্ছে না, খুব জোরে হ্যাঁ হ্যাঁ করে ব্রাশ করে দিলাম, বা কারোর কাছে সময়ই নেই, উই আর ব্রাশিং ভেরি হার্ড। সেক্ষেত্রে আমাদের যেটা দেখা যাচ্ছে যে এনামেলটা লেয়ারটা পুরো সরে যাচ্ছে। এনামেল লেয়ারটা সরে গেলেই সেন্সিটিভিটি বেড়ে যাচ্ছে। এবং এটার যেটা আসল নিয়ম হচ্ছে, ইউ হ্যাভ টু ব্রাশ জেন্টেল, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফোর্স খুব জেন্টেল, যারা রাইট হ্যান্ডেড পার্সন খুব ফোর্স জেন্টলি করতে হবে। উই ক্যান চেঞ্জ টু আ মিডিয়াম অর সফট ব্রিসেল ব্রাশেস, এবং 45 to 1 month 2 monthsের মধ্যে, 45 ডেজের মধ্যে উই শুড চেঞ্জ আওয়ার ব্রাশ, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তো বলা উচিত নয় মানে ব্রাশ কোনো দিন আগে হবে, তারপরে ফ্যান শেড হবে, তারপরে আমরা জুতো পালিশ করব, তারপরে দরকার হলে আরও ইউজেস আছে। তো বাঙালিরা ব্রাশ বাইরে কোনোদিন ফেলে না, বাট হাইলি রেকমেন্ডেড যে 45 ডেজের মধ্যে উই শুড চেঞ্জ দ্য ব্রাশ। এবং সেন্সিটিভিটির যে ট্রিটমেন্ট আমরা করি, সেটা হচ্ছে আমরা কম্পোজিটস করি। কম্পোজিট মানে এই অ্যাব্রেশনের উপরে আমরা সাদা একটা লেয়ার, ফিলিংয়ের লেয়ার করে দেওয়া হয়, যাতে আপনারা সেন্সিটিভিটি হবে না। অথবা যে কোনো মার্কেটের মেডিকেটেড অ্যান্টি সেন্সিটিভিটি মাউথওয়াশ
নর্মাল মাউথওয়াশ মানে অ্যান্টি সেন্সিটিভিটি মাউথওয়াশ এবং অ্যান্টি সেন্সিটিভিটি টুথপেস্ট, যেটা রেডিলি বিজ্ঞাপনেও অ্যাভেলেবেল, বাইরেও অ্যাভেলেবেল, ডাক্তারবাবুকে রেকমেন্ডেড করেও আপনারা নিতে পারেন অ্যান্টি সেন্সিটিভিটি মাউথওয়াশ এবং টুথপেস্ট। এটা নিয়ম হচ্ছে আমাদের লাগিয়ে রাখতে হবে, এটা অ্যাজ এ মেডিসিন ইউজ করতে হবে। লোকে ওটা নিয়ে ব্রাশ করে না, তারপরে মুখ ধুয়ে নিল, তো তাতে কোনো লাভ হচ্ছে না। এটাই হচ্ছে কারণ, উই হ্যাভ টু ইউজ ইট অ্যাজ এ মেডিসিন। যে কোনো ব্রাশে নিয়ে টুথপেস্টটাকে জাস্ট লাগিয়ে রাখা এফেক্টেড এরিয়াতে, সো দ্যাট বেসিক্যালি দে হ্যাভ আ পটাশিয়াম নাইট্রেটের লেয়ার হয়, যেটা আমরা দাঁতের ওপরে একটা লেয়ার তৈরি করে, সে ডেফিনেটলি দ্যাট উইল প্রোটেক্ট ইউ ফ্রম সেন্সিটিভিটি। বেসিক্যালি লাগিয়ে রাখতে হবে। ট্রাই করবেন যে যেটা আফটার ডিনার ইউজ করতে, সো দ্যাট 15 মিনিটস আপনার মুখে থাকুক, তারপরে যদি প্রয়োজন হয় আপনারা মুখ ধুয়ে নেবেন। অ্যান্ড যে জায়গায় পেস্ট পৌঁছবে না সেরকম জায়গায় ডেফিনেটলি অ্যান্টি সেন্সিটিভিটি মাউথওয়াশ পৌঁছবে। এবং তারও অ্যাগ্রেসিভ স্টেজ হচ্ছে ডেন্টিস্টের কাছে গেলে আমরা কম্পোজিট, যেটা বললাম, যে কোনো ফিলিং মেটেরিয়াল, যে জায়গাগুলো অ্যাব্রেশন হয়ে গেছে বা যেই জায়গাগুলো ক্ষয়ে গেছে, সেগুলো আমরা ফিলিং করলেই সেন্সিটিভিটির প্রবলেম দূর হতে পারে। মাউথওয়াশ নিয়ে যখন কথা হচ্ছে ডাক্তার, আমি এরকম কিন্তু অনেককে দেখেছি যারা কিন্তু ব্রাশটাকে হয়তো খুব তাড়াহুড়ো রয়েছে, স্কিপ করে মাউথওয়াশ নিয়ে জাস্ট মুখটাকে ওয়াশ করে নিল, মনে হলো ফ্রেশ হয়ে গেছে। এটা কি আদৌতেই ক্ষতি করছে? কারণ ব্রাশটাকে স্কিপ করে মাউথওয়াশ ইউজ করাটা, দেখুন, আমাদের মধ্যে কথা হচ্ছে যে মাউথটাকে ক্লিন রাখা, ব্যাকটেরিয়া ফ্রি রাখা, ক্যালকুলাস ফ্রি রাখা, প্লাক ফ্রি রাখা। বেসিক্যালি উই আর নট ব্রাশিং বা মাউথওয়াশ আমরা যেটাই ইউজ করছি সেটা ফ্রেশনেস, আপনি ওয়ার্ডটা ইউজ করলেন, ফ্রেশনেসের জন্য কিন্তু নয়, সেটাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ফ্লোরাটাকে রাখাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো ব্রাশিং না করলে ওই প্লাক ক্লিন হবে না। মাউথওয়াশ ক্যান বি ইউজড অ্যাজ এ অ্যাডজান্ট, বাট ইট কান্ট বি এ অল্টারনেটিভ টু নর্মাল ব্রাশিং। মাউথওয়াশ আমাদের যেটা হাইলি রেকমেন্ডেড, যে অনেকে কি করে মাউথওয়াশে জল মিশিয়ে নেয়, দ্যাট ইজ অলসো নট রেকমেন্ডেড, বিকজ ওটা ডাইলিউট হয়ে যাচ্ছে। তো মাউথওয়াশ কনসেন্ট্রেটেড ইউজ করা উচিত, রেকমেন্ডেড বাই ডক্টর ইউজ করা উচিত। এবং যদি রেগুলার বেসিসে ইউজ করছেন, বিকজ মোস্ট অফ দ্য মাউথওয়াশ হুইচ ইজ মার্কেটেড ইন দ্য কমার্শিয়াল মিডিয়া হ্যাজ লটস অফ অ্যালকোহল, হ্যাঁ, তো ডেফিনেটলি ডাক্তারবাবুর কাছ থেকে লিখিয়ে আপনারা মাউথওয়াশ ইউজ করুন যদি প্রয়োজন, এবং সপ্তাহে 2 থেকে 3 বার ইজ মোর দেন ইনাফ ফর ইউজিং। এটা রেগুলার হ্যাবিটে আনবেন না ডেফিনেটলি। এবং লং টার্ম মাউথওয়াশ ইউজ করলে আমরা যেটা দেখছি যে দাঁতে স্টেন্স একটা প্রবণতা রয়েছে, স্টেন্স আসছে, সো লং টার্ম মাউথওয়াশ ইউজের অ্যাবসলিউটলি নট রেকমেন্ডেড। দাঁতের সমস্যা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিভাবে কি হয় ডাক্তার অবশ্যই সেগুলো বলে দিচ্ছে, কিন্তু এবার আসে একটু সৌন্দর্যের বিষয়। অনেক সেলিব্রিটিরা এবং সেলিব্রিটি বাদেও অনেক মানুষেরা রয়েছেন যারা নিজেদের দাঁতকে আরো সুন্দর করতে হোয়াইটনিং প্রসেসটা করে থাকে, আবার অনেক সময় দাঁত সমান করার বিষয়গুলো থাকে। এই বিষয়গুলো যদি একটু বলেন, বা এর খরচাটা কিরকম হতে পারে সেটাও যদি একটু জানান। কসমেটিক ইন্ডাস্ট্রি ইজ আ বিগ ওয়ার্ল্ড। আমাদের কলকাতায়ও এখন খুব ভালোভাবে আমরা কসমেটিক কাজ করছি। আগে সব পেশেন্টসরা বম্বে গিয়ে করা হতো, বা আমরাও ট্রেনিং ওখান থেকেই নেওয়া। বাট কথা হচ্ছে যে এখন কলকাতা অনেক উন্নত, আমরা রেগুলার বেসিসে কসমেটিক ট্রিটমেন্ট করছি। স্টোরিজ যদি বলো তুমি, লটস অফ পিপল কামিং ফ্রম আরবান, আমাদের বেঙ্গলের ডিস্ট্রিক্টস থেকে, কারুর বিয়ের সমস্যা, কারুর চাকরির সমস্যা, কারুর আর্মি ইন্টারভিউ আছে, সো উই গেট লটস অফ পেশেন্টস। সেখানে বিভিন্ন ক্যাটাগরিজ অফ পেশেন্ট, বিয়ে যেটা বললেন একটা আমাদের ট্যাবু, যে দাঁত উঁচু থাকলে বিয়ে হবে না, সেটা তো সবারই জানা আছে। এই ধরনের পেশেন্টস, অথবা সেলিব্রিটি পেশেন্টস যদি বলো, সেলিব্রিটি লটস অফ, আই গেট লটস অফ মডেলস অ্যান্ড সেলিব্রিটি পেশেন্টস। তো সেখানে বিভিন্ন রকম কসমেটিক কাজ থাকে, কারোর টুকটাক টাচ আপ করলেও হয়ে যায়, কারোর অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট লাগে। বাট আমরা যে ধরনের নর্মাল প্রোটোকল যদি বলি, যে ধরনের কাজে আমরা করছি, সেটা হচ্ছে যে এক হচ্ছে যে কম্পোজিটস দিয়ে, কম্পোজিটস মানে হচ্ছে ফিলিং মেটেরিয়াল, সাদা রঙের ফিলিং মেটেরিয়াল, যেটা দিয়ে আমরা কিছু টাচ আপস করে ওটাকে স্মাইলটাকে ঠিক করতে পারি। সেকেন্ড হচ্ছে আমাদের ব্রেসেস লাগিয়ে ডেফিনেটলি কসমেটিক হবে না, যাদের দাঁত এবড়ো খেবড়ো থাকে বা দাঁত উঁচু নিচু থাকে সেখানে আমরা ব্রেসেস লাগাচ্ছি। বাট ব্রেসেসের একটা কিছু ডিমেরিটস আছে, যেখানে হচ্ছে আমাদের 1 বছর টাইম লেগে যাচ্ছে। বাট ব্রেসেসের এখন নতুন অল্টারনেটিভ যেগুলো এসে গেছে সেগুলো হচ্ছে অ্যালাইনার্স। বিভিন্ন কোম্পানির অ্যালাইনার্স, কথাটা হচ্ছে অ্যালাইনার্স, বাট বিভিন্ন কোম্পানি অ্যাভেলেবেল, আই ডোন্ট ওয়ান্ট টু নেম, বাট বিভিন্ন কোম্পানির অ্যালাইনার্স অ্যাভেলেবেল আজকের ডেটে মার্কেটে। অ্যালাইনার হচ্ছে একটা ট্রের মতন জিনিস, ব্লিচিং ট্রের মতন, যেটা আমরা পরলে
অটোমেটিকলি টিথ মুভমেন্ট হবে এবং সব এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড। আমাদের কি হবে বেসিক্যালি যে স্ক্যান করা হয়, আমাদের কাছে যেটা ইনহাউস স্ক্যানার আছে, স্ক্যানার মানে হচ্ছে যে আজকের ডেটে ওই মাপ নেওয়া, গ্যাগ আসা, বমি আসা ওই দিন চলে গেছে। আমরা কি করি, হাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা ক্যামেরা দিয়ে অটোমেটিকলি স্ক্যান করে নিই। যেটা স্ক্যান করলে কি হবে যে ওরাল যে রেকর্ডটা সেটা ফিডব্যাক কম্পিউটারে দিয়ে দেওয়া হয় এবং এআই জেনারেটেড আমাদের অটোমেটিকলি বলে দেবে যে দাঁত কতটা ডিগ্রি মুভমেন্ট, কোন অ্যাঙ্গেলে মুভমেন্ট হবে এবং কতদিন পড়তে হবে। তো হোয়াট রেজাল্টস উই গেট, সেটা আউটপুট যখন আসে আমাদের ওই ট্রে মতন পড়তে হয়। সেই ট্রেটা ধরুন আমাদের 22 ঘন্টা মতন পড়তে হয় এবং আমাদের যেটা রেকমেন্ডেড সেটা 2 উইকস করে পরপর ট্রে চেঞ্জ করতে হয়। এই মেথডটাকে নাম হচ্ছে যে অ্যালাইনার্স ট্রিটমেন্ট এবং এটা পেনলেসভাবে করা হয় এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো পার্টিতে গেলেন বা কোথাও গেলেন আপনি ওটাকে খুলে রাখতে পারবেন। এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ কসমেটিক ইন্ডাস্ট্রির জন্য। আর একটা হচ্ছে মেথড, যার কাছে টাইম নেই বা খুব ধরুন আমার কাছে যে কেসেস আছে সেগুলো লাস্ট মোমেন্টে আসে, 1 বছর টাইম নেই বা কোনো ইন্টারভিউ আছে, তো সেই ধরনের কেসে আমরা স্মাইল ডিজাইনিং করি। সেটাও ডিজিটাল স্মাইল ডিজাইনিং বলি আমরা। ডিজিটাল স্মাইল ডিজাইনিং মানে হচ্ছে যে দাঁতগুলোর স্ক্যান নেওয়া হলো, সেটা ডিজিটালি আমাদের যেরকম অ্যাডোব ফটোশপ যেরকম হয় সেরকমই ধরনের আমাদের স্পেশাল সফটওয়্যারস আছে, সেখানে ফেলে আমরা টেমপ্লেট উঠিয়ে আমরা দেখে নিই যে কিভাবে স্মাইলটা ঠিক হবে। এবং সেই টেমপ্লেট সেটা আপনি চাইলে মাধুরী দীক্ষিত বলে মাধুরী দীক্ষিত, আপনি ঐশ্বরিয়া রায় বললে ঐশ্বরিয়া রায় হবে। বাট কথাটা হচ্ছে যে আমরা টেমপ্লেট উঠিয়ে নিই, টেমপ্লেট উঠিয়ে আমরা দেখে নিই এবং একটা প্রি মকআপ বা ডিজিটাল মকআপ আপনি কীরকম লাগবেন দেখতে সেটা আমরা অ্যানালাইসিসও, ডাক্তারের অ্যানালাইসিস করতে পারে এবং পেশেন্টও দেখতে পারে। সেইভাবেই আমরা স্মাইল ডিজাইনিং, ডিজিটাল স্মাইল ডিজাইনিং আজকের ডেটে করে আসছি। তো কসমেটিকের আমরা এই 3 ভাবেই ট্রিটমেন্ট করি। এক হচ্ছে কম্পোজিটস, এক হচ্ছে ব্রেসেস অথবা অ্যালাইনার্স, থার্ড হচ্ছে আমাদের ডিজিটাল স্মাইল ডিজাইনিং। আরেকটা হচ্ছে যে কোনো এবড়ো খেবড়ো নেই, কোনো ডিসক্রিপেন্সি নেই, আপনার কোনো কমপ্লেন নেই, শুধু আপনি চাইছেন যে দাঁতটা সাদা হবে, তো সেক্ষেত্রে আমরা ট্রে ব্লিচ বলি, ব্রাইটনিং করি। আরেকটা হয় আমাদের অফিস ব্লিচ মানে টুথ হোয়াইটনিং। বেসিক্যালি আমরা একটা মাইল্ড কেমিক্যাল 35% কার্বামাইড পারক্সাইড একটা কেমিক্যাল, টুথ হোয়াইটনিং কেমিক্যাল, সেটা ইউজ করি। সেটা ডেফিনেটলি ডাক্তারবাবুর চেম্বারেই হবে এবং ওনার নির্দেশেই হবে। এটা আমরা অ্যাপ্লাই করি, এখানে আমাদের কোনো ক্রেডিট থাকে না, বাট দ্যাট কেমিক্যাল হ্যাজ টু বি হ্যান্ডেল কেয়ারফুলি। আমরা একটা আলট্রাভায়োলেট লাইট দিয়ে ওটা অ্যাক্টিভেশন করি এবং সেই টুথকে আমরা হোয়াইট করি। একটা অ্যাপ্রক্সিমেট, ওটা আমাদের হাতে থাকে না, বাট অ্যাপ্রক্সিমেটলি 2 শেডস হোয়াইটের আমরা দেখতে পারি। সেটা নর্মাল ব্লিচিং প্রসিজার বলে। ইউ ক্যান গেট ইট ডান ইনস্ট্যান্টলি, লাইক 40-45 মিনিটসের সেটিং হয়, আমরা টুথকে হোয়াইট করতে পারি। এটাও আন্ডার কসমেটিক ডেফিনেটলি পড়ছে। বয়স বাড়ছে এবং বয়স বাড়া বা বয়স না বাড়ার সঙ্গে দাঁতের সমস্যা কিন্তু ধরে থাকবে না। দাঁতের সমস্যা অবশ্যই থাকবে এবং ডক্টরবাবু যেরকমটা বললেন, ডক্টর বিশ্বজিৎ পান্ডা যেরকমটা জানিয়েছেন আমাদেরকে, ব্রাশ করতে হবে দিনে 2 বার করে এবং কি প্রসেসে করতে হবে, কিভাবে চললে আপনারা আপনাদের দাঁতটাকে ভালো রাখতে পারবেন। এবং এই বিষয় নিয়ে আরো জানতে হলে অবশ্যই যোগাযোগ করুন ডক্টর বিশ্বজিৎ পান্ডার সাথে। আমি ডক্টরবাবুকে বলবো যে আপনি যদি আপনার চেম্বারটা সম্পর্কে একটু বলে দেন, কোথায় আছেন বা। আমরা যেটা বয়স্কদের জন্য বললে, আমরা রেগুলার বেসিসে ফুল মাউথ ডেন্টাল ইমপ্লান্টস করছি। বয়স্কদের জন্য ফিক্সড দাঁত বাঁধাবার যে মেথড সেটা হলো ডেন্টাল ইমপ্লান্টস এবং আমরা সিবিসিটি গাইডেড, যেহেতু আমাদের ইনহাউস চেম্বার যেটা লেক রোডে আছে, একটা টালিগঞ্জের স্থিতি আর একটা অজয়নগর বাইপাসে, আমরা টোটালি সাউথ কলকাতা বেস্ট প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক চেন। আমরা লাস্ট 15 ইয়ার্স ধরে প্র্যাকটিস করছি উইথ ইনহাউস 30+ অ্যাসোসিয়েট ডক্টর্স উইথ স্পেশালিস্টস। এখানে যেটা we have got a 30+ members of good staff to take care, which is very important. Dental auxiliary বা dental assistant এর রোল, যেখানে sterilization and other factors গুলো থাকে, খুব ইম্পর্টেন্ট। আমাদের ব্র্যান্ড নেম আন্ডার হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স। অ্যান্ড এইভাবেই আমরা বয়স্কদের জন্য যেটা বলছিলাম যে ডেন্টাল ইমপ্লান্টসের সাহায্যে, ফুল মাউথ ডেন্টাল ইমপ্লান্টসের সাহায্যে ফিক্সড দাঁত আমরা রেগুলার বেসিসে বাঁধাচ্ছি এবং ডেন্টাল রিলেটেড যাবতীয় যা প্রবলেম, আমাদের অ্যাডভান্টেজগুলো হলো যে আমাদের আছে ইনহাউস সিবিসিটি আছে। ইনহাউস সিবিসিটি মানে কোন বিম কম্পিউটার টমোগ্রাফি, যেটা আপনাকে বললাম, সিটি স্ক্যান এবং ওই ইন্ট্রাওলার স্ক্যানার, যেটাতে আপনাদের মাপ নিতে হবে না, অল স্ক্যানিং করে ঠিক হয়ে যাবে। তো অল দোজ লেজার্স বলুন, লেজারে পেনলেসভাবে, গামসের জন্য আপনি যেটা বললেন যে লেজার ইউজ করে আমরা গামসের সার্জারি বা যে কোনো প্রসিজার করতে পারি, সফট টিস্যু, কটরি, এন্ডোমোটার, সিঙ্গল সিটিং রুট কানাল করার যে কোনো ইনস্ট্রুমেন্টেশন, ম্যাগনিফিকেশনের জন্য লুপস অ্যান্ড অল। সো অল মডার্ন ইকুইপমেন্টস, রাদার উই হ্যাভ আ মাইনর ওটি ফর ইমপ্লান্টস, যেখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে স্টেরিলাইজেশনটা মেনটেন করে
প্রোটোকল ডেন্টাল ক্লিনিকে সব ধরনের প্রসিজার্স করা হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর।